প্রধান শিক্ষক হতে চাই, এটা আমার ড্রিম ছিল। 2013 সালে আমাদের একটা কনসেপ্টের উপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইউনিসেফ জয়েন্টলি একটা ভিডিও তৈরি করে, যেটা সার্ক সম্মেলনে দেখানো পৃথিবীর 13টা কান্ট্রি তারা দেখতে আসে, তাই এসে ধমকি দেবে, মানে মন খারাপ হয়ে গেল যে আমি প্রধান শিক্ষক হওয়ার স্বপ্নটাই বোধহয় ফিল আপ হবে না। রিক্সাওয়ালার কাছে যদি টাকা থাকে না, সে কিন্তু সরকারি স্কুলে আসবে না। আমরা শিক্ষকরা অনেকখানি দেয় ওই। আজকে আমরা কথা বলছিলাম মুরালীগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক শামসুল আলমের সঙ্গে। তিনি কিন্তু শিক্ষারত্ন পুরস্কার পেয়েছেন এবং জামিল রায় পুরস্কার প্রাপ্ত। তার সঙ্গে আমরা কথা বললাম রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় যাচ্ছে সেই বিষয় নিয়ে অনেকগুলি আলোচনা হয়েছে। ছাত্রদের কি করা প্রয়োজন, শিক্ষকরাই বা কি করবেন, সমস্ত বিষয়ে কিন্তু তিনি একেবারে ধরে ধরে বুঝিয়েছেন, যা আজকের এই পডকাস্ট শুনলে আপনারা খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন। আজকে আমাদের এখানে আসলেন, কেমন লাগে? সত্যি ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। তো এই এক্সপিরিয়েন্স তো প্রথম আর কি, মানে নিউজের বাইরে, নিউজে আমাদের স্যারকে চেনেন না এমন মানুষ খুব কম। হ্যাঁ, সেই জায়গায় পডকাস্টের থ্রুতে গোটা রাজ্যের মানুষ বা গোটা দেশের মানুষ, বাংলাদেশের মানুষও একদম একদম। আমি বাংলাদেশে এই ধরনের অনুষ্ঠানগুলো না আমি মুগ্ধ হয়ে শুনি। তা আপনার স্কুল হচ্ছে মুরালীগঞ্জ হাই স্কুল। মুরালীগঞ্জ হাই স্কুল নিয়ে বহু খবর হয়েছে, বহু খবর মানুষ দেখেছে। হ্যাঁ, সেই জায়গায় আজকে যেখানে রাজ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন ওঠে, সেই জায়গায় মুরালীগঞ্জ একটা আলাদা জায়গা করে নিয়েছে। এটা নিয়ে যদি একটু বলেন যে কিভাবে সম্ভব হয়েছে। দেখুন, আমি শিক্ষক পরিবারে জন্মেছি, বাবাকে শিক্ষকতা দেখেছি। আমরা সব ভাই বোন, কেউ ইউনিভার্সিটিতে, কেউ কলেজে আছে। ছোটবেলা থেকে আমার ফ্রেন্ডরা জিজ্ঞাসা করতো যে তুই কম্পিটিটিভ পরীক্ষা বই পড়ছি না, তুই কি চাকরি করবি না? আমি মজা করেই বলতাম, দেখ তোদের একদিন আগে হলে আমি চাকরি পাবো। সত্যি কথা বলতে কি, মানে আমি ইউনিভার্সিটি, আমি রবীন্দ্র ভারতীতে পড়াশোনা, ওখান থেকে অনার্স, ওখান থেকে মাস্টার ডিগ্রি, বিএড করে অ্যাডাল্ট এডুকেশনের উপর একটা কোর্স করছিলাম। করতে করতে সেটা কমপ্লিট হয়নি, মানে শনিবার পর্যন্ত ক্লাস করেছি, সোমবারে আমি জয়েন করেছি। তো ছোটবেলা থেকে একটা স্বপ্নই ছিল, এমনও হতে পারে যে আমি শিক্ষক পরিবারে জন্মেছি। তো ছিল যে যে এমন একটা স্কুল হবে, যে স্কুলটা একটা মডেল হবে, যে স্কুলটাতে বিশেষ করে গরিব বাবা মা সন্তানরাও স্বপ্ন দেখতে পারবে, সেটা দিয়ে শুরু করা। তো আমি মুরালীগঞ্জ হাই স্কুলে যখন গিয়েছিলাম, সেই দিনটা খুব মনে পড়ে বলতে আমি স্কুলটাকে কোনোদিন দেখিনি। আপনি যখন স্কুলে আসেন সেই দিনের ভাবনাটা যে আমার স্কুলটা কেমন হবে। হ্যাঁ একদম, মানে আমি প্রথম এসএসসি তে, মানে স্কুল সার্ভিস কমিশনে আমরা অ্যাপ্লাই করেছিলাম প্রধান শিক্ষক। আর আমি 5 বছর চাকরি যেদিন হয়ে গেছে সেদিন থেকে ভাবতাম আমি কোন একটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হতে চাই, এটা আমার ড্রিম ছিল। কিন্তু তো তখন দেখলাম দুটো জুনিয়র স্কুল, কারণ 10 বছর না হলে হাই স্কুলে আসা যায় না। আমি সবে 5-5.5 বছর কমপ্লিট করেছি, অ্যাপ্লাই করলাম। তো দুটো স্কুল ছিল, দুটো স্কুলের মধ্যে একটা পছন্দের স্কুল ছিল, মানে সেটা শুনলাম যে শিলিগুড়ির কাছাকাছি, আর এই স্কুলটা একটু দূরে, আমি চিনতাম না, কেউ বলতেও পারছে না, যাকেই বলে না অনেক। হ্যাঁ, না না, শুধু তাই না, মুরালীগঞ্জ চিনতো না একটা সময়। হ্যাঁ, মুরালীগঞ্জ চিনতো না। তারপরে কোনো কারণে আমার যে 1 নম্বর যে চয়েস ছিল, সেখান থেকে এসএসসি থেকে একটা চিঠি পেয়ে বললাম যে আপনি দেখা করুন, আমাদের একটা ভুল হয়ে গেছে, ওই স্কুলটা লিটিগেটেড, মানে লিটিগেশন আছে। তো যেহেতু আপনি অ্যাপ্লাই করে দিয়েছেন, আমরা বিজ্ঞাপন দিয়ে ফেলেছি, তো কাইন্ডলি যদি আপনি তুলে নেন, উইথড্র করে নেন। তো আমার তখনই মন খারাপ হয়ে গেল যে আমি প্রধান শিক্ষক হওয়ার স্বপ্নটাই বোধহয় ফিল আপ হবে না। তো ওরা আমাকে ডাকলেন, আমি অবাক হয়ে গেলাম, ডেকে বলল মানে তখন 500 টাকা দিয়ে আমার মনে আছে ফর্ম ফিল আপ করতে হয়েছিল। মানে কত সাল? সেটা হচ্ছে 2003-এর শেষের দিকে। হ্যাঁ, মানে ওই 2004-এর মানে প্রথম দিকে। তো তারপরে এসে আমাকে মনে আছে মালদার তখন এসএসসি অফিসে বললো আপনার টাকাটা ফেরত নেন। আসলে একটা অফিসিয়াল প্রসিডিউরের মধ্যে টাকা যেই ফেরত নেব তারা হাঁপ ছেড়ে বাঁচবে। আমি বললাম স্যার, আমার 500 টাকার কোনো ব্যাপার নেই, কিন্তু আমার খুব ইচ্ছা ছিল প্রধান শিক্ষক হওয়ার। তো আপনারা বলছেন যে না, ওখানে আপনারা দিতে পারবেন না। তো তারপরে আর একটা স্কুল পড়েছিল, সেটা হচ্ছে মুরালীগঞ্জ, যে স্কুলটাকে কেউ চেনে না। আমার কলিগদের জিজ্ঞেস করতাম তার বাড়ি বিধাননগরের দিকে, বলে না শুনেছি, কিন্তু এই
আর তার পোস্ট অফিস চিতলঘাটা, বলে হ্যাঁ চিতলঘাটা বলতে একটা পোস্ট অফিস আছে, সেটা তো উত্তর দিনাজপুর। হ্যাঁ তো এরকম, কিন্তু তারপরে থাকে না, আমি কোনো একটা জিনিস দেখে নিয়ে একটা কল্পনা থাকবে। হুম। তো আমি একটা স্কুলে গেলাম, গিয়ে মানে এমনিতেই ঘুরতে। হ্যাঁ না জয়েনিং একদম তার আগে আমি আচ্ছা, দেখে নিই। আচ্ছা আচ্ছা। জয়েনিং করতে গেছি তো 20 হাত দূর থেকে মহেন্দ্র কুমার দাস তৎকালীন তিনি সম্পাদক ছিলেন, আচ্ছা। বলছেন আরে মশাই আপনি জয়েন করবেন কিনা বলেন তো। হ্যাঁ আমি সত্যি সত্যি ঘাবড়ে গেছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো কারণ আগের স্কুল থেকে আমি একটা মানে সব ওদের মিষ্টি টিষ্টি খাইয়েছি, হুম। তারপরে রিলিজ নিয়ে নিয়েছি, হ্যাঁ কিন্তু আমি সত্যি কথা মানে কোনোদিনই দেখিনি। কারণ আমার এই নয় যে এই একটা স্কুলে যেতে হবে, সাজানো গোছানো থাকবে, এটা এই যেহেতু আমার 1 নম্বর একটা শিলিগুড়ির কাছাকাছি ছিল, সেটা হলো না। হুম। তো চললাম, নামলাম বিধাননগরে, নেমে একটা ভ্যান রিক্সায় করে ওখানে নামলাম, গিয়ে যেই বলেছে যে আপনি জয়েন, তখন আমি বললাম কি ব্যাপার, অন্য কোনো মতলব টতলব আছে নাকি, কি আমাকে জয়েন করতে দেবে না বা কি বলবে যে মানে বাধা দিতে এসছে কিনা হ্যাঁ, এই প্রশ্ন। তো আমার কথাগুলো আমার মনের মধ্যে আছে, উনি বলছেন এর আগে দুবার আমরা ঠকেছি। হুম হ্যাঁ, হুম। প্রথম গ্রামে আমাদের প্রধান শিক্ষক আসবে, 60-70 জন 2টো-2:30টা পর্যন্ত অপেক্ষা করেছে, আচ্ছা। তো উনি আসলেন না। তারপরে আরেকজন, হ্যাঁ। তিনিও এসে আমাদের আগে দেখা করে বললেন হ্যাঁ আমি আসবো। তো সেদিন অত ছিল না, 20-25 জন ছিল। হুম। তো তাও 12টা-1টা পর্যন্ত তারা অপেক্ষা করলো, করে আজকে দেখেন এই দিক বাম আর ডান দিকে দেখিয়ে বলছে দেখেন আপনি যে আসলেন কেউ নেই, কারণ সবাই ধরে নিয়েছে এই স্কুলে কেউ আসবে না। আচ্ছা স্যার, আপনাদের যে স্কুলের শুরুর দিকটায় যখন এলেন তখন কি পরিস্থিতি এসে দেখেছিলেন? ক্লাস 8-এর মেয়েরা প্রথম দিন আমি গিয়ে দেখি বস্তা নিয়ে মাটিতে বসে আছে, আর ওই ক্লাসের ছেলেরা 2টো মাত্র বেঞ্চ ছিল, সেই দিনটার কথা এখন মনে পড়ছে, ওরা ওই লো বেঞ্চের উপরে বসে আছে। হুম। তো আমি বললাম কি ব্যাপার তোমরা বেঞ্চে বসে আছো আর ওরা মাটিতে, বলতে স্যার এটাই আমাদের নিয়ম। আছে না, আচ্ছা। এই নিয়ম বদলাতে হবে, আজকে ওদের এখনই বেঞ্চে বসতে বলো, আর ওদের বস্তাতে তোমরা বসো, কাল থেকে তোমরা বস্তা নিয়ে আসবে আর ওরা এসে বেঞ্চে বসবে। মেয়েরাও যে এইটা সুবিধা পেতে পারে, ওদের মন দেখে আমার সেই মুখটা এখনো মনে পড়ছে, ওরা তাকাচ্ছে, তার মানে আমরা কাল থেকে পাবো, মানে এতদিন যে বঞ্চিত ছিলাম। আর ছেলেরা বলছে যে আমরা যে রাজ করছিলাম, আমরা এখানে বসতাম, হ্যাঁ মনে হচ্ছে যেন এটা ওদের ন্যায্য অধিকার, আর ওদের মাটিতে বসা ওটাই হচ্ছে ওদের নিয়ম ওইটুকু হয়ে গেছে। ধার্য নিয়ম হয়ে গেছে। তো তখনই তুললাম, ছেলেগুলোর ইচ্ছা ছিল না, মেয়েদের মুখ খুব হাসি। হ্যাঁ, তো সেই মুখটা এখনো আমার মনে পড়ে। তারপর থেকে আমাদের যাত্রা শুরু। এখন সেই বিদ্যালয় রাজ্যে একটা মডেল, এবং অনেকেই আপনারা জানেন যে 2013 সালে আমাদের একটা কনসেপ্টের উপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইউনিসেফ জয়েন্টলি একটা ভিডিও তৈরি করে, যেটা সার্ক সম্মেলনে দেখানো হয়। সেখানে দেখানোর পরে পৃথিবীর 13টা কান্ট্রি, জার্মান, ফিলিপাইন্স, আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ, তারা দেখতে আসে। আসলে এইটা দেখার পরে সেই দেশের প্রাইম মিনিস্টাররা হাইলি অ্যাপ্রিসিয়েট করেছিলেন ভারত সরকারকে, স্কুলটা এই ধরনের অত্যাধুনিক, বাচ্চারা মানে খুব জয়ফুল অবস্থাতে তাদের মুভমেন্ট, কারণ ভিডিও তৈরি হচ্ছে দেখে তারা ভিজিট করতে চায়। তো আমার মনে আছে তখন ওনারা দেখলেন, তো সেখান থেকে আমরা আস্তে আস্তে করেছি। আসলে একটা মানে সে সরকারি বলুন আর বেসরকারি বলুন, একটা শিশু কি চায়, শিশু চাইবে একটা সুন্দর পরিবেশ, নিট অ্যান্ড ক্লিন, এটাই। আর কেন স্কুলে আসে, আমরা যদি ফিরে যাই ছোটবেলাতে, আমরা স্কুলে যেতাম বন্ধু পেতাম তাই, পড়াশোনা তো আমাদের পরে হয়েছে। সময়ের সঙ্গে আমরা এই বাচ্চাদের যখন আমরা ইন্টারভিউ নিই, তো আমি প্রত্যেকটা বাচ্চার সাথে আমার সাথে কথা বলি, সে যত সময় লাগুক আর যত দেরি লাগুক, সন্ধ্যা হয়ে যাচ্ছে কিন্তু আমি কথা বলি। আমার একটা কমন প্রশ্ন যে তুমি কি হতে চাও, আর একটা যে কেন স্কুলে আসে, তো ওরা ওই বড় বড় কথা, যে আমাদের খুশি করার জন্য, বাবা আমার সামনে বসে আছে, কি করে বলে যে আমি বন্ধুর জন্য আসি, ফুল ভালো লাগে, পাখি ভালো লাগে। ওরা বলে না, পড়াশোনার জন্য, যেটা বাবা মার থেকে শুনে এসছে, মানুষ হওয়ার জন্য। তারপরে কিছুক্ষণ যখন নকিং করতে করতে বলে দেয় যে স্যার বন্ধু, তো আমি দেখেছি
10 জনের মধ্যে 8 জন বলে যে বন্ধুর জন্য আমি স্কুলে আসি। এটাই কিন্তু ঠিক। একটা স্কুল যদি নিট অ্যান্ড ক্লিন করা যায়, সুন্দর করা যায়, তাহলে দেখবেন সেটা প্রাইভেট হোক আর সরকারি হোক, সেখানে ঝাঁকে ঝাঁকে বাচ্চা আসবে, আসতেই হবে। আজকে দেখুন, আমরা তো বাংলা মিডিয়াম থেকেই পড়ে এসেছি। একটা সময় এই চলটা ছিল না, তখন মানে ইংরেজি মিডিয়াম বেসরকারি স্কুল শহর কেন্দ্রিক ছিল। এখন একেবারে অজ পাড়াগাতেও ঢুকে গেছে। কিন্তু কেন? আমরা যারা সরকারি স্কুলের প্রধান শিক্ষক, আমরা যারা সরকারি স্কুলের ম্যানেজমেন্টে আছি, আমরা যারা শিক্ষক শিক্ষিকা, একবারও কি নিজেকে প্রশ্ন করেছি যে একটা রিক্সাওয়ালার কাছে যদি টাকা থাকে না, সে কিন্তু সরকারি স্কুলে আসবে না, একটা বেসরকারি স্কুলে যাবে। কিন্তু দেখা যায় চা বাগান এলাকাতেও দেখা যায় তারা বেসরকারি স্কুলে পড়ে পিল করে ছুটছে, হয়তো প্রতিদিন লেবার। তো কেন? কারণ যে স্কুলে যায় সেই স্কুলটা ঝা চকচকে স্কুল। সেই স্কুলের টিচাররা তাদের একটা রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতা আছে, কারণ তার ম্যানেজমেন্ট নজর রাখছে সে কেমন করছে। তো একটা যে কোনো স্কুলে যদি এইটা সরকারি স্কুলেও আমরা যদি করে, দেখবেন সরকারি স্কুলেও উল্টো চিত্র। মুরালীগঞ্জ, যেটা মুরালীগঞ্জ করে দেখি। হ্যাঁ, আপনি কি কল্পনা করতে পেরেছেন? আমার কিছুদিন আগে দাসপাড়া বলে একটি জায়গা আছে, যেটা শুনতাম আমি, আমাদের ওখানে প্রায় 2টো বাস যায়। তো আমি গিয়েছিলাম, তখন যেতে যেতে মনে হলো কোন শিক্ষক বা শিক্ষিকা যদি দাসপাড়া থেকে আমার স্কুলে চাকরি করতে আসতেন, এই 40 কিলোমিটার দূর আর একটা পকেট রুট, তিনি মনে হয় যেভাবেও ট্রান্সফার নেওয়ার চেষ্টা করতেন। অথচ ক্লাস 5-এ পড়ে তারা আসছে কিসের জন্য? তারা তো বেসরকারি স্কুলে আসছে না, আমাদের মতো সরকারি স্কুলে আসছে। কি ওদের জন্য আমরা যেটা আজ পর্যন্ত যেটা করতে পেরেছি, নিট অ্যান্ড ক্লিন ক্যাম্পাস। আপনি যদি এই মুহূর্তে দেখেন, যদিও ফুলগুলো সিজনাল, আমার 1100 ফুলের টব আছে। হ্যাঁ, আমরা ভেরি রিসেন্ট ওখানে একটা চিড়িয়াখানা করেছি, র্যাবিট আছে, পাখি আছে। আমি অবাক হলাম, আমি সব মানে ক্যামেরা লাগানো আছে আমার রুম থেকে দেখতে পাই, মানে পাখি কি করছে দেখতে পাই। কিছুদিন আগে মাধ্যমিকের যে সেন্টার পড়লো, বাচ্চা তো ছোট না, তারা রীতিমতো পরীক্ষা দিতে আসছে, সেই বাচ্চাগুলো দেখতাম 2 টাইম করে ওই পাখিগুলোকে দেখতে যাবে, খরগোশ গুলোকে ঘাস খাওয়াচ্ছে। ছুটির পরে, পরীক্ষা পরে সে আবার ওখানে যাচ্ছে, ঘুরে ঘুরে দেখছে। তো স্কুল ছেড়ে যেতে চাইছে না। শেষের দিন পরীক্ষায় বেশ কিছু ছেলে, এখানে পাশে একটি হিন্দি মিডিয়াম স্কুল আছে, ওরা কতটা, একজনের থেকে স্যারের রুমে কি আমরা যেতে পারি? তো আমি দেখতে পাচ্ছি কারোর সাথে কথা বলছি, আমি বললাম হ্যাঁ, ওদের সাথে আমি একটা মানে ছবি তুললাম। ওরা তখন বলছে, স্যার আপনার স্কুলটা কি মানে আমরা দেখতে পারি? হ্যাঁ, ঘুরে ঘুরে। হ্যাঁ, সবাই মানে এতটা খুশি হলো। তখন মনে হচ্ছে প্রত্যেক বাচ্চাকে যদি এই ধরনের আমরা একটা সুন্দর, আজকে দেখুন সরকার আমাদের প্রচুর টাকা বেতন দিচ্ছে, আমাদের চাকরির নিরাপত্তা আছে, কিন্তু আমি সরকারকে, যারা শিক্ষার সাথে জড়িত, যারা পলিসি মেকার, রিকোয়েস্ট করব, আমাদের বেতন যেমন দিচ্ছে তার থেকে সামান্য একটা, যদি সেটা 5% হতে পারে, ম্যাক্সিমাম 10%, যদি বিউটিফিকেশনে যদি আমরা খরচ করি। আপনি একটা প্রাইভেট স্কুলে যান, দেখে আপনার ওখান থেকে বাড়ি আসতে ইচ্ছে করবে না। আপনি একটা প্রাইভেট হসপিটালে যান, দেখবেন সুইপাররা বারবার মুছছে, বাথরুম থেকে আরম্ভ করে সব একদম মানে ঝা চকচকে। আমরা কিন্তু আজকে মুরালীগঞ্জের এত অ্যাকসেপ্টেবিলিটি, সেটা কিন্তু আমরা ওই কর্পোরেট সেক্টরে যা যা করে আমরাও তাই তাই দিতে পেরেছি, বরং কিছু কিছু ক্ষেত্রে আমরা বেশি দিতে পেরেছি। আপনি দেখবেন না যে এত ফুল, কারণ সরকারি স্কুলগুলোতে অনেক বড় বড় জায়গা থাকে, আমাদের সেটা আছে যেটা প্রাইভেটে থাকে না। আমাদের খেলার মাঠ আছে, আমরা পুকুর আছে, আমাদের ওখানে সবজি চাষ হয়, আর ফুল। অনেকে এসে বলে এই ফুলগুলো বাচ্চারা নষ্ট করে না, কেউ নষ্ট করে না। হ্যাঁ, ওখানে গাছে যদি পাতা পড়ে বাচ্চারাই নিট অ্যান্ড ক্লিন করে দেয়। আসলে যদি গ্রামের দিকের স্কুলগুলোর বাচ্চাদের এই ধরনের অভ্যাসগুলোকে ডেভেলপ করি, তাহলে কিন্তু একেবারে বদলে যেতে পারে। আজকে মুরালীগঞ্জ আমি যখন জয়েন করেছিলাম,
হুম। ওই যেটা বললাম দুটো বেঞ্চ বস্তা নিয়ে দুটো, আজকে আমরা সাদা কালো 41 একটা ছবি। হ্যাঁ 41টা আমরা রুম করতে পেরেছি, প্রত্যেকটা রুম কিন্তু CCTV টাইলস, স্যার, সিসিটিভি রাজ্যে আমরা প্রথম, এখন সব স্কুলে লাগাচ্ছে। হুম। প্রত্যেকটা রুমে টাইলস লাগানো আছে, ওয়াল টোয়াল গুলো সবকিছু মানে সরকারি সুন্দর। এখন স্কুলে অনেকে বাসের প্রশ্ন, পরিষেবা। হ্যাঁ আমি বাসে আসছি, কিন্তু এখন অনেক প্রধান শিক্ষক বা ম্যানেজমেন্ট যে ইজ ইট পসিবল, ইয়েস আমরা তো করতে পেরেছি। হুম। আপনি যদি সরকারের উপর যদি সব সময় তাকিয়ে থাকেন কবে সরকার ফান্ড দেবে, তাহলে কিন্তু এই জায়গায় আসা যাবে না। হুম। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আমরা ম্যানেজমেন্ট বা প্রধান শিক্ষক হুম। তারা যদি হুম। সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, হুম। তাদের কাছে অ্যাপ্রোচ করে, তারা টাকার থলি নিয়ে বসে আছে। হ্যাঁ আপনারা জানেন সিএসআর একটা কোম্পানি, তাদের একটা সারা বছরে যে টার্ন ওভার আছে তার উপরে গেলেই 5 কোটির উপরে গেলেই তাদের 2% কিন্তু সিএসআর করতে হয়। সেখানে এডুকেশন একটা পড়ে, আরো অনেকগুলো আছে, পভার্টি। তো সেখানে যদি আপনি বলে রাখেন, ধরুন একটা ব্যাংক, আপনার পরিচিত ব্যাংক, যে ব্যাংক থেকে আপনার বিদ্যালয়ের স্যালারি হচ্ছে, হুম। সেটা সরকারি, অবশ্যই সেটা মানে বেশিরভাগই সরকারি। তো সেখানে গিয়ে তাদের যিনি আছেন যে সিএসআর দেখেন, তার সাথে যদি আপনি একটা জানান যে আমার এতগুলো বেঞ্চ দরকার আছে, আমার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দরকার আছে, হুম। আমার একটা ঘর করতে চাই, আমার ঘরে ফ্যান লাগাতে চাই, হ্যাঁ। আপনারা যদি প্ল্যান করে জমা দেন অবশ্যই টাকা দেবে। একটা ফোন পাবেন যে আপনি যেটা দিয়েছেন ওটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আচ্ছা। আমি আমি এরকম অনেকগুলো উদাহরণ, এনএসপিসি, হ্যাঁ হুম। এনএসপিসি থেকে আরম্ভ করে থার্মাল থেকে আরম্ভ করে যত প্রতিষ্ঠান দেখছেন, ইভেন ব্যাংক, প্রাইভেট সেক্টর, হুম। তারা কিন্তু সিএসআর দেখে। আর কিছু কিছু সংস্থা আছে, রাউন্ড টেবিল, রোটারি, এরাও এই ধরনের কাজ করছে, ইয়ং ইন্ডিয়া। আচ্ছা। হ্যাঁ, তো এই সুবিধাগুলো নিতে হবে। এখন অনেকেই মানে আমি একটা গল্প শেয়ার করবো। একটা সময় আমাদের মানে দার্জিলিং এর যিনি ডিএম আছেন, একদিন এসছিলেন আমাদের একটা প্রোগ্রামের ইনঅগুরেশন করতে। হুম। তো এসেই উনি প্রশ্ন, একটু মানে মনটা খারাপ হয়ে গেল, হুম। প্রশ্ন করছেন যে কি ব্যাপার, কে দায়িত্বে আছেন, যে হুম। সরকারি প্রোগ্রাম কেন প্রাইভেট স্কুলে করা হচ্ছে। তখন আচ্ছা। সবাই অবাক হয়ে গেছে, হ্যাঁ। ইটিমিটিয়ে হাসছেন। পরে বললেন যে স্যার এটা মানে আপনাদেরই স্কুল, মানে সরকারের স্কুল। হ্যাঁ। তো তাহলে একজন ডিএম ভুল করছেন। হ্যাঁ, হ্যাঁ। তো আমরা সেই জায়গাটা চিনতে করতে পারছেন পারি, না হ্যাঁ, নিজেদের যেটা হতে সরকারের পারে। স্কুল। কারণ আমার রুমে বসে চারিদিকে এলইডি মনিটর, 4-5টা মনিটর, হুম। এবং রুমটা একদম কর্পোরেট লুকস এর মতো। এখন অনেক বলবেন একটা কর্পোরেট লুকস কেন, একটা বাচ্চা হুম। সে তার বাবাকে দেখে প্রতিদিন চা বাগানে গিয়ে, তার বাবা কাজ যাচ্ছে, মা যাচ্ছে, হুম। সে তার বাইরে তো আর কিছু দেখতে পাচ্ছে না। ও একটা কর্পোরেট অফিস কেমন হতে পারে, বিল্ডিং কেমন হতে পারে, হুম। স্কুল কেমন হতে পারে। কিন্তু আপনার বিদ্যালয় যদি আমরা এরকম সুন্দর করে রাখি, হুম। একটা বাচ্চাকে বোঝাতে হবে না যে আমি কেন পড়াশোনা করব। হ্যাঁ। সে দেখেই ভাববে যে আমিও পড়াশোনা করলে আমি এরকম একটা অফিসে চাকরি করতে পারবো। হুম। তো সেই ক্ষেত্রে এটা করে, যে ক্ষেত্রে প্রাইভেটরা এগিয়ে গেছে। হুম। হ্যাঁ, প্রাইভেটরা এগিয়ে গেছে। আমরা দেখুন স্কুলে প্রতি বছর, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, যেটা প্রাইভেট হয়তো করে না, হুম। প্রতি বছর প্রায় 1200 থেকে 1500 বাচ্চার আমরা পিকনিক করাই। একদিনে হয় না, প্রতি রবিবার গুলোতে করাই। হুম। হ্যাঁ, আমাদের এই মুহূর্তে করোনার সময় আমরা যেটা শুরু করেছিলাম, হুম। একটা বাস, কারণ দেখলাম দূর দূরান্ত থেকে বাচ্চারা পড়তে আসছে, বাবারা হ্যাঁ। তারা প্রাইভেট গাড়ি, পুল কার ঠিক করছে। ওদের একটা আবেদন ছিল যদি স্যার বাস দেন। হুম। তো আমরা তাদের আবেদনে সাড়া দিয়ে আমরা বাস শুরু করি করোনার হুম। সময়। হুম। হুম। তো একটা নেমেছে, তারপর করোনা। আচ্ছা। তারপর থেকে সেই বাস দুটো হলো, দুটো থেকে 6টা হলো, হুম। 6টার থেকে 9টা হলো, হুম। 9টার থেকে 13টা হয়ে গেল, এবং অনেকগুলো পুলকার আছে যেটা হ্যাঁ। বাচ্চারা বাবা যেতে মারা পারছে। অ্যারেঞ্জ করে আসছে। আজকে আমার ভালো লাগে, আমাদের ভালো লাগে হুম। যে একটা স্কুলকে কেন্দ্র করে কত লোকের আর্নিং হচ্ছে। ধরুন বাসের মালিক আছে, বাসের ড্রাইভার আছে, একটা দুটো না। হুম। তো একটা সময় মুরলীগঞ্জকে কেউ চিনতো না। হুম। সরকারি স্কুলের পাশে যেখানে দেখা যায় যে দোকানগুলি এখন আর ঠিকঠাক চলে না, হ্যাঁ, হ্যাঁ, মুরালীগঞ্জে গেলে দেখা যায় যে সেখানে দোকান বাড়ছে। প্রচুর বাড়ছে, প্রচুর বাড়ছে একটা স্কুলকে কেন্দ্র করে।
মানে যখন ওখানে 13টা বাস পরপর লাইন দিয়ে থাকে, অনেকে অবাক হয়ে যায় দেখে বাসগুলো কিন্তু আমরা এই নয় যে ভাঙাচোরা বাস, হুম। একদম কর্পোরেট স্কুলগুলোর যা বাস আমাদেরও সেই ফেসিলিটি আছে। একই ধরনের বাস। হ্যাঁ, এখানে কি আছে, বাসগুলো যেখানে একটা প্রাইভেট স্কুল প্রচুর টাকা নিচ্ছে, আমরা একেবারে নো লস নো প্রফিটে আমরা চালাচ্ছি। হুম। আসলে আমাদের ভালো লাগে যে আমরা পরিষেবাটা দিতে পারছি। হুম। সেই জায়গা থেকে মানে অন্যান্য স্কুলগুলি যেখানে নিচের দিকে যাচ্ছে, এর জন্য কি কারণ বলে আপনার? দেখুন, এর জন্য প্রথমত অনেকগুলো কারণ আছে। আমরা শিক্ষকরা অনেকখানি দেয়। আমি ভাবি যে সরকার আমাকে একটা চাকরি দিয়ে দিয়েছে, হুম। ঠিক আছে, আমি তো 60 বছর পর্যন্ত নিশ্চিন্ত। নিশ্চিন্তে আমি টাকা পাবো, আর কি দরকার আছে। অথচ আমার সন্তানকে যখন আমরা মানে পড়াচ্ছি আমরা তো বেশিরভাগই প্রায় 98% বা 95% আমরা যারা সরকারি স্কুলে চাকরি করি প্রচুর টাকা বেতন হয়তো পাচ্ছি। হুম। হ্যাঁ, যদি দেখা যাবে আমাদের সন্তানরা সেটা প্রাইভেট স্কুলে পড়ছে। হুম। তো কেন পড়ছে? আমরা জানি যে এখানে পরিকাঠামো ঠিক নেই, টিচাররা পড়ান না। মানে তার যে যতটুকু দায়িত্ব সেটা করছেন না। হুম। কিন্তু এই টিচার হুম। হয়তো দেখা গেল একটা সময় প্রাইভেট স্কুলে চাকরি করেছেন, হুম। তখন কি তিনি মেলাতে পারবেন? সেই 8টায় যেতেন, হুম। কটায় ফিরবেন তার কোনো টাইম নেই। আপনি সরকারি স্কুলগুলোতে দেখুন, টিচাররা ধরুন 4:30 বিদ্যালয় শেষ, হুম। ছাত্র আর শিক্ষক একসাথেই বেরোচ্ছে, বা অনেক ক্ষেত্রে দেখা গেল একদম আগেই ready হয়ে বেরিয়ে থাকে। গেছে। তো এইটা যদি হয়, এটা যদি মানসিকতা হয়, সেই স্কুলে একটা গরিব বাবা মা হতে পারে কিন্তু তারও স্বপ্ন থাকে যে আমি কষ্টের মধ্যে আছি কিন্তু আমার সন্তান যাতে ভালো থাকে, হুম। আমার সন্তানকেও আমরা ভালো রাখতে চাই, তাই কষ্ট হলেও তারা বেসরকারির দিকে ঝুঁকছে। আর এই ট্রেন্ড বাড়ছে, দেখবেন শহরে, ইভেন কেউ গ্রামের দিকেও প্রাইভেট ওই প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে স্কুল খুলে যাচ্ছে। এই নয় যে মানে ইংলিশ মিডিয়াম, হুম। বেসরকারি স্কুল বাংলা মিডিয়ামে চলছে। হ্যাঁ। হ্যাঁ, তো আমাদের উচিত এবং সরকারকে ভাবতে হবে। সরকার সত্যি, অনেকে হয়তো আমার কথা শুনে রাগ করবেন বা অনেকে করে, প্রচুর টাকা বেতন বললে, আসলে আমি প্রচুর টাকা বলছি এই কারণে আমরা যত টাকা বেতন পাচ্ছি হুম। আর যতটা সার্ভিস দিচ্ছি সেই অনুযায়ী প্রচুর টাকা এটা। প্রচুর টাকা। ঠিক আছে, হুম। আমি তো হিসাব করে বলছিলাম, কিছুদিন আগে মাধ্যমিকের পরীক্ষা হয়েছে, তো একটা দিন ফাঁকা ছিল, সেখানে বোর্ডের একটা নির্দেশ ছিল যে পঠন পাঠন বন্ধ রাখতে হবে, অন্য কোনো কিছু করা যাবে না। হুম। তো অনেক স্কুল দেখবেন বন্ধ রেখেছে। তো আমাদের যেহেতু কাজ ছিল টিচারদের, তো আমরা আসতে বলে এসছি, তখন এসআই কে যিনি ছিলেন তাকে বোঝাচ্ছিলাম যে দেখুন আজকে আমার স্কুলটা বন্ধ, সরকারের কত টাকা আজকের জন্য পেমেন্ট করে, কত, আমি বলছিলাম যে আমার 23 জনের জন্য প্রায় 15 লাখ টাকা বেতন আসে। আচ্ছা। 23 জনের জন্য 15 লাখ টাকা, তাহলে বছরে হচ্ছে 1,80,00,000। হুম। সাধারণত জেনে রাখবেন, মানে সরকার আপনাকে বলে 200 দিন ক্লাস করতে, মোটামুটি পরীক্ষা টরীক্ষা এই দিয়ে মোটামুটি একাডেমিক পড়াশোনাটা 200 দিন হয়। হ্যাঁ। আমি 200ই ধরে নিচ্ছি। হ্যাঁ। তাহলে 1,80,00,000-কে 200 দিয়ে ভাগ করলেন, পার ডে হচ্ছে 90,000 টাকা। হুম। তাহলে একদিন স্কুল বন্ধ রাখা মানে 90,000 টাকার গভর্নমেন্টের পেমেন্ট আছে। এবারে ভাবুন তো, আমাদের 5 ঘন্টা পড়াতে হয়, তাহলে ঘন্টায় আমাকে 23 জনের জন্য কত পেমেন্ট করছে। আজকে সরকার আমাদের পিছনে, মানে এই টিচিং ডাইরেক্টর মেনটেন করতে পার স্টুডেন্ট মোর দ্যান 6,000 পার মান্থ, আই রিপিট, মাসে 6,000-এর বেশি খরচ করছে। কিন্তু একটা ওই যে বললাম রিক্সা পুলারও পকেটে যদি পয়সা থাকে সে কিন্তু আমাদের কাছে আনবে না। অবশ্যই এই ধরনের, আমি মাঝে মাঝে ভাবি যে আমাদের যারা সন্তান তারা কি এরকম সুনিশ্চিত একটা চাকরিতে আসতে পারবে? কোনোদিনই আসতে পারবে। আমার তো মনে হচ্ছে মানে এইভাবে যদি আমরা চালাতে থাকি, সরকারের কোনো এই ক্ষেত্রে দোষ নেই, সে বেতন দিচ্ছে, রিক্রুট করছে, আমরাই হয়তো আমাদের এই গাছটাকে কেটে ফেলছি। আমার মনে হচ্ছে সুনামির মতো ভিআরএস আসছে, অনেকে দেখতে পাচ্ছেন, অনেকে দেখতে পাচ্ছেন না। আমার তো মনে হয় কিছু কিছু সংগঠন আছে, তাদেরও উচিত টিচারদের বোঝানো তার ভবিষ্যৎটা কি। আজকে একটা স্কুল আছে বলেই তো আমি প্রধান শিক্ষক, একটা স্কুল আছে বলেই তো আমি শিক্ষক, তাই না? কিন্তু স্কুলটাই যদি উঠে যায় তাহলে আমার কি দাম আছে, তাই না?
তো এই যে মানে স্কুলের ক্ষেত্রে যদি দেখা যায়, আপনারা স্কুল বন্ধ থাকলেও ক্লাস নেন, অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে, টিচার ছুটিতে আছে ক্লাস নিচ্ছে, মুরালিগঞ্জ করে দেখিয়েছে, মানে এই ভাবনাটা আপনি কিভাবে ভেবেছিলেন? দেখুন, প্রধান শিক্ষক হিসেবে মানে হুম, আমি যেদিকে যদি আমি বোঝাতে পারি আমাদের টিচারদের, তো হুম, আমরা করতে পেরেছি। তো অন্য প্রধান শিক্ষকরাও যদি করেন, আমি বলবো না টিচাররা সব খারাপ। হুম, বেশিরভাগ টিচার এটা করতে চায়। একটা টিচার হুম, তিনি হয়তো পড়াবেন, কিন্তু যে ক্লাসটা করে এসে যে চেয়ারে বা বেঞ্চে বসছেন এত ভাঙাচোরা, ভেঙে পড়বে। যে ঘরে ক্লাস নিচ্ছেন বোর্ডটা মানে লেখা যাচ্ছে না, হুম, স্কুলটায় দরজা মানে ভাঙা, বেঞ্চগুলো মানে ধুলো মোছার কেউ নেই, হুম, তিনি সত্যি সত্যি তিনি যেটা দিতে চান কি দিতে পারবেন? হুম, তাই না? একদম। তো আজকে আজকে যদি ওই টিচার যখন একটা কর্পোরেট স্কুলে চাকরি করবেন, উনি এসে দেখলেন যে তার জন্য হাত ধোয়ার সুন্দর ব্যবস্থা আছে, বাথরুমটা ঠিক আছে, হুম, একটা ক্লাস নেওয়ার পরে, কারণ টিচারদের তো একটা মানসিক একটা প্রিপারেশনের ব্যাপার, কিন্তু হুম, যেখানে গিয়ে দেখা গেল বসার জায়গা নেই। আহ শীতকালে কিছুই হয়তো ভালো না। শীতকালে হয়তো টিচার্স রুমের দরজা জানালাই নাই। তো হুম, এরকম অবস্থাতে একটা চলতে পারে না। আমার এর জন্য পরিচালন সমিতি, গভর্নমেন্টকে ভাবতে হবে সুন্দর পরিকাঠামো। আই রিপিট, হুম, পরিকাঠামো সুন্দর, ছা চকচকে কর্পোরেট লুকস দিতে হবে। কি হুম, হতে পারে আরো 5% যদি মানে খরচ করা যায়। হুম, দেখুন সরকার, আমি এটা সমালোচনা করছি না, হুম, ধরুন একটা ঘর তৈরির টাকা দিলেন, হুম, অ্যালট করলেন, হুম, কিন্তু সেই ঘরে যদি মানে টাইলস লাগাতে গেলেই এত প্রশ্ন উঠে যে না, সেটা আর দিচ্ছে না। সেই ঘরে যে বেঞ্চ লাগবে সেটা আর দিচ্ছে না। হুম, তো এইগুলো যদি সাপ্লাই না থাকে একটা পরিকাঠামোয়, কোনো বাবা হুম, তার সন্তানকে নিশ্চয়ই নিয়ে আসবে না। হুম। তার ঠিক কারণ আছে, অভিভাবকরা সন্তানের ভবিষ্যৎটা অবশ্যই নিয়ে চিন্তা অবশ্যই করবেন, এটাই অবশ্যই, সে স্বাভাবিক। যত গরিব হোক। হুম, তো আজকে আমরা এই পরিকাঠামো কিছুটা প্রাইভেটের মতো দিতে পারছি বলে হুম, 30-40 কিলোমিটার দূর থেকে তারা বাচ্চা আসছে। হুম, ধরুন আমাদের যে মিড ডে মিল, আপনারা জানেন আমাদের মিড ডে মিলটা ন্যাশনাল লেভেলে হাইলি অ্যাপ্রিসিয়েট হয়েছে। হ্যাঁ, 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 আমরা বাইরে থেকেও এসে দেখে গিয়েছে প্রচুর কিভাবে প্রচুর রান্না আজকে হচ্ছে। যে অ্যাফন গুলো ইউজ করা হচ্ছে, ক্যাব হুম, গুলো ইউজ করা হচ্ছে, আমরা সেই অনেক আগে থেকে যেটা এটা একটা মডেল হয়ে এখন সব জায়গায় এটাকে অ্যাডভোকেসি করছে যে এই হুম, ধরনের হওয়া উচিত। হুম, তো আমরা সেটা করতে পেরেছি। যারা ফিমেল টিচার আছে তাদের সিসিএল, চাইল্ড কেয়ার লিভ, এটা তো একটা আইন। তো হ্যাঁ, বিদ্যালয় প্রধান হিসাবে আমি তো বঞ্চিত তাকে করতে না, পারি না, যার অধিকার আছে। হুম, আমরা কি করেছি, আমাদের বড় বড় এলইডি মনিটর আছে, হুম, ম্যাডামদের বলি যে ম্যাডাম ঠিক আছে, আপনি যদি দুটো ক্লাস নিয়ে নেন তাহলে আমাকে ফোন করবেন, একটা লিংক পাঠিয়ে দেবো। হুম, দিব্যি ওনারা ওখানে বসে বাড়ি থেকে ক্লাস নিচ্ছে। হুম, এই যে তাহলে কি হচ্ছে, টিচার সিসিএল এ গেছেন বলে ক্লাসটা মিস অফ হলো না। হবে সেটা হচ্ছে না। তো এইসব ছোট ছোট বিষয় যদি আমরা একটু দেখি, আমার স্কুলটাও প্রাইভেটের মতো হয়ে যেতে পারে। হুম, না অলরেডি মুরালিগঞ্জকে প্রাইভেটের মানে আপনার বলাই যায়, হ্যাঁ, মানে আহ, সরকারি তো বটেই, হ্যাঁ, আমরা মানে প্রাইভেট পরিষেবা, খাসটা। হ্যাঁ একেবারেই হুম, আমরা দিচ্ছি। আপনি শুনেছেন যে অ্যাম্বুলেন্স আছে অনেক প্রাইভেট স্কুলের, টিচাররা যখন আসেন ওনারা অবাক হয়ে যান। সেটা আমি নাম বলছি না, বড় বড় যে স্যার হুম, এই ধরনের তো আমাদের এখানে নেই। হুম, হ্যাঁ, সরকারি স্কুলের টিচাররা, সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা যদি প্রাইভেট স্কুলে যায়, হুম, বা প্রাইভেট স্কুল যদি আমাদের কাছে আসে, এই একটা বিনিময়, হ্যাঁ, হুম, কনসেপ্ট বিনিময়, রিলেশন, এইটা প্রয়োজন আছে। হুম, হ্যাঁ, আমরা একে অপরের হেল্প নিয়ে, হুম, না আমাদের বিদ্যালয়ে অনেক প্রাইভেট স্কুলও মানে দেখতে আসে। দেখতে এসছে, বাচ্চারা এসছে, সারাদিন থেকেছে। হুম, আপনারা জানেন মোরালীগঞ্জকে দেখার জন্য হাওড়া, হুম, মুর্শিদাবাদ, কোচবিহার, হুম, আলিপুরদুয়ার, হুম, জলপাইগুড়ি প্রচুর টিচাররা আসেন। হুম, আমরা দেখুন আমাদের গ্রুপ ডি কম আছে, এত ছাত্রছাত্রী, আমরা ওয়াকি টকি ইউজ করছি হুম, পুরো স্কুলেও ক্যাম্পাসটাতে। আঁকে হ্যাঁ, টাকে। 12টা ওয়াকি টকি আছে। আমার ভালো লাগলো, দক্ষিণ দিনাজপুর একটি স্কুল এসেছিলেন, হুম, এসে তারা এটা নিয়ে শুরু করেছে। আমি 3 দিন আগে কল্যাণী থেকে একজন আমারই ফ্রেন্ড, প্রধান শিক্ষক, হুম, সে জানতে চাইলো কিভাবে পাওয়া যাবে, শুরু করছে। আজকে দেখুন এটা ওয়াকি টকি তো অনেক আগেই ছিল, অনেক আগেই ছিল। কিন্তু এই যে শুরু করাতে আমাদের প্রত্যেক 4 জন মানে সুইপার আছে।
আচ্ছা। হ্যাঁ, তাদের কাছে থাকে, নন টিচিং দের কাছে থাকে। হুম, কোনো অসুবিধা হলে সাথে সাথে আমরা রিয়েল টাইম কমিউনিকেশন করতে পারছি। হুম, যার একটা ফোনেও তো বিলও লাগে, আর হুম, ফোনে আপনি করবেন, দেখবেন সেটা ডায়াল করতে তো টাইম লাগে। হুম। আর এখানে এই কাজগুলো হচ্ছে, তো এই সমস্ত গুলো আমরা যদি করি তাহলে নিশ্চয়ই মানুষ আমাদের উপরে আস্থা রাখবে, ফিরে আসবে। আচ্ছা, সরকারি স্কুল হোক বা বেসরকারি স্কুল, আমরা দেখলাম এই যে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস, হ্যাঁ, এই এই জায়গায় বারবার একই ধরনের জিনিসের রিপিটেশন, এই জায়গায় আপনার কি মনে হয়? দেখুন, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা ল্যাকুনা বলা যেতে পারে, কিন্তু বর্তমান যিনি সভাপতি আছেন তিনি কিন্তু দেখিয়ে দিলেন হুম, যে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের যে সচেতনতা থাকা দরকার, হুম, অ্যাওয়ারনেস যেটা থাকা দরকার, যে স্ট্রিক্টনেস থাকা দরকার, হুম, সেটার ফলেই কিন্তু এটা কমে গেছে। আগে মানে পরীক্ষার সময় সাংবাদিকরা একদম রেডি থাকেন, কখন ব্রেক নিউজ কে দিতে পারবে, যে এখান থেকে কোশ্চেন আউট হচ্ছে, ওখানে কোশ্চেন আউট হচ্ছে, পুলিশ ব্যস্ত হয়ে যায়। এমনও তো হয়েছে যে পরীক্ষা বন্ধ করে পরে নিতে হয়েছে, এই হয়েছে। এখন কিন্তু এটা কমে গেছে। এইবার এই মানে পুরোপুরি ঠেকানোটা যায়নি আর কি, হ্যাঁ, যে কিন্তু এত অনেক ভাইটাল কমে গেছে। পরীক্ষাগুলির প্রশ্নপত্র এখন ফাঁস হয়েছে। এই ক্ষেত্রে শুধু সরকার কিছু করতে পারবে না, বিং এ টিচার আমরা যদি ইনভলভড হয়ে যাই। হুম, কারণ এটা তো আর সব রোবটে করে না। হুম, কেউ কোশ্চেন ছাপছে, কেউ প্যাকিং করছে, আমরা থানা থেকে কোশ্চেন 1-1.5 ঘন্টা আগে নিয়ে আসছি, আমরা অফিসে রাখছি, ক্যামেরার সামনে খোলা হচ্ছে। ক্যামেরার সময় খোলা হচ্ছে। ক্যামেরা তো আর অপারেট কোনো সময়ের জন্য ক্যামেরা তো বন্ধ হয়ে গেল। হুম, অতএব আমাদের এটা অ্যালার্টনেস থাকতে হবে, হুম, আমাদের দায়বদ্ধতা থাকতে হবে, যে একটা কোনো কিছু করার জন্য হয়তো টেম্পোরারি একটা আপনি বেনিফিট পেলেন কিছু সময়ের জন্য, বিপুল পরিমাণে ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত হলো, তাই না? এই যে রিসেন্ট হ্যাঁ। আরেকটা জিনিস দেখা গেল, মানে এই ট্রেন্ড মনে হয় আমাদের সময় আমরা দেখিনি, আমি খুব বেশি পুরনো জেনারেশনের নই। পরীক্ষা দিতে যাচ্ছে, দেখা যাচ্ছে যে পরীক্ষা দিয়ে বেরোনোর পরে বই ছিঁড়ে উড়িয়ে দিচ্ছে, জটেশ্বরে দেখা গেল যে চিত্রটা। হ্যাঁ, তারপরে এই যে এখন স্কুলের সামনে গেলেই দেখা যায় যে এখনো পড়ে আছে, হ্যাঁ, তো মানে যত উত্তরপত্র রয়েছে সব পড়ে রয়েছে, ছিঁড়ে ছিঁড়ে কুটি কুটি করে। এই ট্রেন্ডটাকে কিভাবে দেখেন? এটা মানে ছাত্রছাত্রীদের সকলেই দায়ী। হুম, একটা ছাত্র বা ছাত্রী ওই লেভেলের উচ্ছৃঙ্খল হয়ে গেছে হুম, বলেই সে করতে পারলো। হুম, ধরুন অনেক টিচার আছেন, একটা ছাত্র গুটখা খাচ্ছে, হুম, হ্যাঁ, বা জামার বোতাম খুলে রেখে দিয়েছে, হুম, চুলগুলো ঠিক মতো না, যেটা একটা ছাত্র সুলভ না, হুম, তিনি বলার সাহস পাচ্ছেন না, যে আমি যদি বলি তাহলে বাবা মা রে রে করে আসবে, এই চলে আসবে, নেতা এসে ধমকি আর দেবে। নেতা এসে ধমকি দেবে। হুম, তো প্রত্যেকের এই আজকে একটা বাচ্চা যে বইগুলো মানে ছিটিয়ে ফেললো, হুম, সে কিন্তু একদিনে ওটা দেখেনি। হুম, আজকে ধরুন এটা দেখলো, হুম, যে বাচ্চাটি আজকে ক্লাস 9-এ পড়ে বা আগামী বছর দেখবে যে ঠিক আছে, আমরা এটা ছড়িয়ে সেলিব্রিটি হয়ে গেছি, হুম, সবাই আমাদের ছবিগুলো শেয়ার করছে, এই করছে, আমরাও করব, কিন্তু প্রতিবাদ করা উচিত। মিডিয়া হাউসের যেমন প্রতিবাদ করা উচিত, এবং কিছু কিছু খবর যেগুলো নেগেটিভ খবর, সেটাকে অত বেশি মানে স্প্রেড না করানো, এটাও একটা দায়িত্ব নিতে হবে। কারণ একটা ওইটা দেখে তো আরেকজন ইন্সপায়ার্ড হয়ে গেল, এবং সরকারের উচিত এটার একটা দৃষ্টান্তমূলক একটা স্টেপ নেওয়া। আর বিশেষ করে বাবা মা, দিনের শেষে সন্তান তো আমার ঘরেই আসছে, হুম, হ্যাঁ, তো আমাদেরও সচেতন হতে হবে। এবং শিক্ষক শিক্ষিকারা যদি আমরা ভাবি যে কেউ কিছু করতে পারে, তার আগেই যদি আমি বন্ধ করে দিই, তাহলে তো আমাদের শিক্ষক হিসেবে যে দায়িত্ব মানে নেওয়ার কথা ছিল আমি নিলাম না। না, ঠিক আছে, দেখা যাবে। কারণ হ্যাঁ, উম, অনেক বাবা মাকে আমরা দেখেছি, হুম, তাকে যখন ছেলেকে এইভাবে শাসন করা হয়েছে, বলছে স্যার ঠিক করেছেন। হুম, হ্যাঁ, এরকম প্রচুর বাবা মা আছে। তো আমি যারা অ্যাপ্রিসিয়েট করে। অবশ্যই অবশ্যই দু একটা ক্ষেত্রে এরকম হতে পারে, তাই অবশ্যই যদি মনে হয় আমার ছাত্র এই কাজটি করেছে, তাদের ডেকে এনে যদি শাসন করা যায়, তাহলে অন্যরা অবশ্যই সাহস পাবে না। প্রাথমিকে বাচ্চাদের ভিত তৈরি হয়, তারপর মাধ্যমিক পর্যন্ত একদম মানে একটা জায়গা তৈরি হয় একটা ছাত্রের ক্ষেত্রে, তাদের জন্য কি বলবেন? দেখুন, মানে দুই শ্রেণীর বাবা মাকে আমি দেখেছি, 20 বছরের আমার প্রধান শিক্ষক এবং 27 বছর 26 বছরের শিক্ষকতার অভিজ্ঞতায় কি দেখেছি। কিছু কিছু বাবা মা আছে, হুম, তারা নাম্বার নিয়ে, র্যাঙ্ক নিয়ে এতটা ব্যতিব্যস্ত হয়ে যায়, একটা সন্তান
হুম, সে ফার্স্ট হলো কি না হলো, এবং তার উপর যদি আমরা প্রেশার ক্রিয়েট করি, সে মানসিক রোগী হয়ে যাবে, হুম, সে অবসাদগ্রস্ত হয়ে যাবে। হুম, আর কিছু বাবা মাকে দেখেছি তারা উদাসীন, অনেক বাবাকে দেখেছি ছেলে কোন ক্লাসে পড়ে মেয়ে কোন ক্লাসে পড়ে জানেই না। তো হুম, এই দু ধরনের দুটোই খারাপ। একদম। আজকে যদি সন্তান একটু নাম্বার কম পেলো, কটা বাবা মা আছে তাকে পিঠ চাপড়ে বলে যে বাবা বেটা এটা কিছু না, এরকম আমি এর থেকেও কম নাম্বার পেয়েছি, সান্ত্বনা দিই না। হুম, আহ, বাবা মারা দেখবেন সেটা সরকারি এবং বেসরকারি স্কুলের, হুম, তারা রাতে ঘুমের ওষুধ খায়, কেন ছেলেটি 2 নম্বর কম পেলো, কেন পাশের বাড়ির রিমির মতো হতে পারলো না, এত টাকা খরচ করছি তাই বারবার যে এত টিউশন দিচ্ছি তোমাকে, এই খরচ করছি, প্লিজ এটা করা উচিত না। কারণ নাম্বার শেষ কথা বলে না। হ্যাঁ, শিক্ষক হিসেবে আমাদেরও উচিত একটা নাম্বার শেষ কথা বলে না, হুম, তার মধ্যে আমরা স্বপ্নের ফেরিওয়ালা হয়ে যদি ওর মধ্যে স্বপ্নটা দেখাতে পারি। একটা টিচারের তো এটাই কাজ। হুম, একটা টিচার একটা সন্তানের কাছে একটা ম্যাজিকের মতো হতে পারে, তার জীবনের আমরা ইউটার্ন হতে পারি। হুম, খারাপ ছেলে একটা এমন দেখবেন যত লোক আছে, হুম, তাকে যদি প্রশ্ন করেন আজকে যে আপনি এই জায়গায়, গল্প বলতে বলতে এমন একজন হয়তো একজন শিক্ষিকা বা এক শিক্ষক, প্রিয় শিক্ষক এর জন্যই আজকে উনি আসতে পেরেছেন। হুম, তাই আমাদের যেটা উচিত সন্তানদের স্বপ্ন দেখানো, হুম, আহ, তার মধ্যে যে দুর্বলতা গুলো আছে কাটিয়ে দেওয়া, এটা করলে অবশ্যই মার্কস এর উপরে অত না গিয়ে, একটা বাচ্চা যদি ঠিকঠাক রিডিং পড়তে পারে, যেটা আপনি বললেন প্রাইমারি রিডিং করতে পারে, সেটা গুণ ভাগ যদি করতে পারে, হুম, হ্যাঁ, তাহলে সে কোথাও আটকাবে না, হুম। কোথাও আটকাবে না। শুধু একটু গাইডেন্স হ্যাঁ, দরকার। অবশ্যই। এবং মজা পাচ্ছে কিনা, ইন্টারেস্ট পাচ্ছে কিনা, হুম, এটা আমাদের দেখতে হবে। স্কুলগুলোতে, সরকারি প্রাইভেট স্কুলগুলোতে দেখবেন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বড় বড় করে, খুব কালারফুল, হুম, সেখানে ড্রোন মুভ করছে বা আমরা যাচ্ছে, রঙিন ড্রেস, এত আমরা কেন করতে পারি না? হুম, আজকে যদি আমরা এই এক্সপোজারটা বাচ্চা দিতে পারি, হুম, দেখবেন সেই বাচ্চা তার স্কুলের প্রতি ভালোবাসা বেড়ে বেড়ে গেছে, যাবে। শিক্ষক শিক্ষিকার প্রতি ভালোবাসা বেড়ে গেছে, আলটিমেটলি তার স্বপ্নের প্রতি একটা নতুন করে সে স্বপ্ন দেখছে যে আমিও একদিন হব। হুম, তো আমরা একটা শিশুকে এই ধরনের এক্সপোজার দিলাম না, তার ভালো লাগা জিনিসকে আমরা ক্যাম্পাসে দিলাম না, সে তো ড্রপ আউট হবেই। আমাদের বিদ্যালয়ে বাবা মারা ড্রেস নিয়ে বাইরে ওয়েট করছে, বলছে স্যার কি বিপদে পড়লাম কেন, বলে বিয়ে বাড়িতে যাব, ও যেতে চায় না কারণ ওই স্কুল করতে আসবে। তখন মনে মনে ভাবি, টিচার হিসাবে বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য হিসাবে বোধহয় আমরা সাকসেস। হুম, কারণ একটা বাচ্চার যেটা ভালো লাগা, হুম, সেটা আমরা দিতে পেরেছি বলে বাবাকে ও ড্রেস নিয়ে বিয়ে বাড়ি যাওয়ার জন্য বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। হুম, একদম স্যার। আমরা মোটামুটি পডকাস্টের লাস্টের দিকে এসে গেছি। তার আগে যে বিষয়টা জানতে চাই আর কি, সেটা হচ্ছে যে শিক্ষকরা রাজনীতিতে জড়িয়ে যাচ্ছে এবং অ্যাক্টিভলি রাজনীতি করছে, এটাকে কিভাবে দেখেন? অবশ্যই এটা দেখুন, সরকারও চায় না আমরা রাজনীতি করি, হুম, আমরা নিজেরাই ভেবে নিই আমি যদি রাজনীতি করি পাড়ার যে নেতা আছেন বা আমাদের শিক্ষক নেতা বোধহয় আমাকে অনেক সুবিধা দেবে, হুম, আমি কিছু অন্যায় করলে সব মাপ না। হুম, সরকারের তো একটা আমরা পার্ট, হুম, তারা এত লক্ষ লক্ষ টাকা আমাদের খরচ করছে, জনগণ যদি স্যাটিসফাইড হয় হুম, তাহলে আলটিমেটলি সরকারই খুশি থাকবেন। কিন্তু আমরা কি করি, মানে আমরা টেম্পোরারি একটা কাউকে খুশি করার জন্য হুম, আমরা করছি, এবং শিক্ষক সংগঠনগুলো হুম, এটা তাকে মিসলিড করছে, আমি একদম মিসলিড করছে। আমি যেটা বললাম আজকে যেভাবে ছাত্র কমে যাচ্ছে, হুম, তো একটা সময় শিক্ষক কমে যাবে। হুম, আর ছাত্র যখন কমে যাবে শিক্ষক থাকবে না। ধরুন অনেক স্কুল আছে ভাঙাচোরা স্কুল, টিচার অনেকগুলো, সেই টিচার যখন রাস্তা দিয়ে যাবে না, সে মাছ বাজার থেকে আরম্ভ করে আপনি যে কোনো জায়গায় হুম, দেখবেন সেই মর্যাদাটা আমরা হারিয়ে ফেলছি কোথাও। হুম, ও সরকারি একদম। স্কুলের টিচার, আমি কিছুদিন আগে বাসে করে আমি স্কুলে যাচ্ছি, তো আহ, একজন টিচার গিয়ে বলল আমি এখানে নামতে চাই। হুম, তো কন্ট্রাক্টর ভালো বললো ঠিক আছে আমি দেখছি, আমি নামানো যায়। কিন্তু যিনি ড্রাইভার ছিলেন
আরো স্পিডে শোনার পরে উনি নামাবেন না, টিচার চিৎকার করছে কেন নামাবেন না, আমাদের পরীক্ষা আছে। আমি দেখলাম সব ঠিক আছে, অবশ্যই ও আইন ভেঙেছে যে মাধ্যমিক পরীক্ষা আছে, নিয়ে চলে যাচ্ছে। আমার মনে হয় ওই ড্রাইভারের যিনি চালাচ্ছেন ওর কোথাও ক্ষোভ আছে সরকারি টিচারের প্রতি। হ্যাঁ, তো এটাও আমাদের ভাবতে হবে, আমরা কি দিনের শেষে কাউকে হাসি ফোটাতে পেরেছি? দিনে আমি যত টাকা বেতন নিলাম সোসাইটির টাকা, তত কিছুটা কি আমরা ফেরত দিতে পেরেছি? না হলে একজন ড্রাইভার শিক্ষক জেনেও এতটা দূরে আমি নিয়ে চলে গিয়ে তাকে নামাচ্ছেন, এটা সমাজের একটা ভিতরের হয়তো ক্ষোভ আছে আমাদের প্রতি। আপনি যে পলিটিক্স বলছেন সেটাও কোনো বাবা মা চায় না যে শিক্ষক পলিটিক্স করুন। আমি সেই যে কোনো পার্টির সন্তান আমার কাছে ছাত্র, তার সাফল্য আমার তৃপ্তি দেবে, তাই না? টিচাররা ইনভলভ হয়ে যাচ্ছে, তাই বোধহয় সরকারি স্কুল, এমনকি দেখা যাচ্ছে যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠছে শিক্ষকদের বিরুদ্ধে, সরকারি স্কুল শিক্ষকদের বিরুদ্ধে। সত্য মিথ্যা পরের কথা, কিন্তু এই যে অভিযোগ, তাই বা উঠবে কেন? একদম আসলে এইগুলোই তো আমাদের সমাজে টিচারদের অ্যাকসেপ্টেবিলিটি কমে যাচ্ছে। হ্যাঁ, আগে আমরা বলতাম না যে স্যার যদি যায় তখন গাড়ির থেকে সাইকেল থেকে নেমে দাঁড়াতো, এখন সেটা করে না। কারণ সেও ভাবে, সেই ছোট্ট শিশুটি ভাবে যে আমরা হয়তো কোথাও বঞ্চিত হয়েছি। হ্যাঁ, তো আমাদের ভাবতে হবে যে কেন করছে, আমি অন্যের উপরে দোষ দেবো না। আমি দিনের শেষে স্কুলে এসে আমি পলিটিক্স করব, একটা দিকে ঝুঁকে থাকবো, আমি গুড অ্যাডমিনিস্ট্রেটর কি হতে পারবো? তাই না? আজকে প্রাইভেট সেক্টরে যান, সেখানে তাদের একটা ইউনিয়ন আছে, কিন্তু সেই ইউনিয়ন কিন্তু দিনের শেষে শেষ কথা ঝান্ডা নিয়ে পথে নামে না। তাদের ক্ষোভ বিক্ষোভ থাকে, সেটা ভেন্টিলেট করে, ম্যানেজমেন্ট বোঝে, কারণ ম্যানেজমেন্ট তো তাদের কাজে লাগিয়ে তার প্রতিষ্ঠানটাকে বড় করছে। তা এমন তো নয় যে ম্যানেজমেন্ট অবুঝ। হ্যাঁ, অথচ দেখুন আজকে যদি বেসরকারি স্কুলের কোনো শিক্ষিকা বা শিক্ষক যদি বাজারে যায়, তার যে অ্যাকসেপ্টেবিলিটি আছে না, আমি সরকারি স্কুলের শিক্ষক, আমার ততটা নেই। কিন্তু এই প্রশ্ন কেন নেই আমাকে রাতে ঘুমাতে ঘুমাতে, হ্যাঁ, যখন একা থাকবো ভাবতে হবে কেন নেই, কি করে এমন হলো, ওদের অ্যাকসেপ্টেবিলিটি বেড়ে গেল কোথায়, আমরা কোথায় হারিয়ে ফেললাম। অথচ আমরা বড় আমাদের সুনিশ্চিত চাকরি আছে। সত্যি আমি আবার রিপিট করছি, সরকার আমাদের প্রচুর টাকা বেতন দেয়, যে টাকা কিন্তু প্রাইভেট সেক্টরে পায় না, তবুও কিন্তু সে মন প্রাণ দিয়ে কাজটা করছে। হ্যাঁ, এইটা আমরা করলে আবার সরকারি, আজকে দেখুন সরকারি সমস্ত প্রতিষ্ঠান, আইএম থেকে আরম্ভ করে আইআইটি থেকে আরম্ভ করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি মানে উচ্চ লেভেলে যান, তো প্রাইভেট কেউ ধারে পাশে নেই, তাই না? আইআইএম থেকে আরম্ভ করে আইআইটি থেকে ধরুন কানপুর, খড়গপুর, আইএস, ব্যাঙ্গালোর ধারে কাছে নেই। তাদের বড় আইডেন্টিটি হয় না আমি এখান থেকে পাস, কিন্তু মাঝখান দিয়ে শিক্ষা ব্যবস্থা, স্কুল এডুকেশন ফল করে গেছে। টিচারদের ভাবতে হবে, গভর্নমেন্টকে এমন কিছু পলিসি করতে হবে যাতে কর্পোরেটের মতো এমন কিছু প্যাকেজ তৈরি করতে হবে যাতে কারণ না চাইলেও যাতে সে কাজটা করতে বাধ্য হয়। আজকে আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, খুব ভালো লাগলো খোলামেলা এই আলোচনা। হ্যাঁ, আমি যে কথাগুলো শেয়ার করলাম অনেকটা আমার এই 20 বছরের প্রধান শিক্ষকের অভিজ্ঞতাতেই আমি শেয়ার করলাম। আমরা করতে পেরেছি। হ্যাঁ, আমি বলবো যে কেউ যারা আমাদের এই আলোচনা শুনলেন, মুরালীগঞ্জে এসে দেখুন। হ্যাঁ, আমাদের সুইপার সবসময় স্ট্যান্ড বাই থাকে। হ্যাঁ, আপনি স্ট্যান্ড বাই থাকে। এইবারে স্কুলটাকে এই জায়গায় আমরা কি করে নিয়ে আসতে পেরেছি? আমরা কর্পোরেট সিএসআর, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। হ্যাঁ, অনেকে তো বলে এই তোমার পিছনে, তোমাদের স্কুলের পিছনে তো তারা তো লাইন দিয়ে আছে। আপনাদের এই স্কুল যখন এইটাই একবার শুরু করবেন, তারা কিন্তু প্রত্যেকে চায় তারা যে ডোনেটটা করছে না, সেটা যদি সমাজের যদি কাজে লাগে তাহলে প্রত্যেকে থাকবে।